আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। আইভীকে নতুন মামলায় গ্রেফতার হয়রানি না করার নির্দেশ। ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, জেল থেকেই হিসেব চাইলেন ব্যারিস্টার সুমন। বজ্রপাতে ৭ জেলায় ১৪ জন নিহত। প্রধানমন্ত্রী যে নবায়নযোগ্য জ্বালানির প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি করবেন রিজভি। সর্বশেষ থাকছে গুজব ছড়ানোর দায়ে সাদিক কায়েমসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাত্রদলের আবেদন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আইভীকে নতুন কোনো মামলায় গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার ২৬শে এপ্রিল হাইকোর্টের বিচারপতি রাজিকাল জলিল এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে এই আদেশ দেন। আইভী আগে থেকে আদালত থেকে জামিন পেয়েছিলেন, কিন্তু জামিন পাওয়ার পর তাকে আবারও নতুন দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এভাবে বারবার নতুন মামলায় তাকে জড়ানো কেন অবৈধ হবে না তা আদালত জানতে চেয়েছেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং মোতাহের হোসেন সাজু। শুনানি শেষে আইনজীবীরা জানান আইভী আগে থেকেই হাইকোর্ট থেকে জামিনে ছিলেন, কিন্তু এরই মধ্যে তাকে নতুন দুটি মামলায় শোন অ্যারেস্ট করা হয়। এই শোন অ্যারেস্ট করার বৈধতাকে চ্যালেঞ্জ করেই আদালতে রিট করা হয়েছিল। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম নিহতের ঘটনায় আইভীকে আসামি করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩২ জনের বিরুদ্ধে করা ওই হত্যা মামলায় আইভী ছিলেন ১২ নম্বর আসামি। এরপর থেকে তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা দায়ের করা হয়েছে। আদালতের আজকের এই আদেশের ফলে তাকে নিয়ে বারবার নতুন মামলার আতঙ্ক আপাতত কাটল বলে মনে করা হচ্ছে। ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, জেল থেকেই হিসাব চাইলেন ব্যারিস্টার সুমন। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সাবেক সংসদ সদস্য ও বর্তমানে কারাবন্দী ব্যারিস্টার ফায়দুল হক সুমনের নামে বিশেষ বরাদ্দকৃত প্রায় ৫০ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। জানা যায়, ২০২৩-২৪ অর্থবছর এমপি কোটায় তার নামে বরাদ্দ হওয়া এ অর্থের হিসাব সম্প্রতি জেল থেকে তার ঘনিষ্ঠ কয়েকজনের মাধ্যমে জানতে চেয়েছেন তিনি। পাশাপাশি বিষয়টি নিয়ে বাংলাদেশ হাইকোর্টের রিট দায়েরের জন্য তিনি তার ঘনিষ্ঠজনদের অনুরোধ করেছেন বলে জানা গেছে। পাশাপাশি বর্তমান সংসদ সদস্যকেও বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন। অভিযোগ রয়েছে, ব্যারিস্টার সুমন এলাকা ছেড়ে যাওয়ার পর তার বরাদ্দের ওই ৫০ লাখ টাকা তৎকালীন ইউএনও AKM ফয়সাল ও কয়েকজন অসাধু ঠিকাদার ভুয়া প্রকল্প দেখিয়ে উত্তোলন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে আনিসুর রহমান রতন নামে একটি স্থানীয় পত্রিকার সম্পাদক এ বিষয়ে তদন্তের দাবি জানিয়ে তৎকালীন হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LEGD এর মাধ্যমে চাষ শ্রমিকদের জন্য রেইনকোট, সেলাই মেশিন সহ বিভিন্ন উপকরণ সরবরাহ এবং রাস্তা ও কালভার্ট নির্মাণে বরাদ্দকৃত অর্থ যথাযথ PIC কমিটি বা টেন্ডার প্রক্রিয়া ছাড়াই ৫০ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট প্রকল্পের গুরুত্বপূর্ণ নথিপত্র গায়েব করা হয়েছে এবং বরাদ্দকৃত অর্থ নিয়ম অনুযায়ী মন্ত্রণালয়ে ফেরত না দিয়ে উত্তোলন করা হয়েছে। এই ঘটনায় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা, UNO ও কয়েকজন নামমাত্র ঠিকাদারের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত ঠিকাদারদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি এবং তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগকারীর দাবি, LEGD দফতরে একাধিকবার তথ্য চাওয়া হলেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার SA সাজন জেলা প্রশাসকের কাছে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ব্যারিস্টার চলে যাওয়ার পরও কারা তার বরাদ্দের সরকারি টাকা উত্তোলন করল, তাদেরকেই জেলে দেওয়া উচিত। বিষয়টি অবশ্যই উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া উচিত। অভিযোগ প্রসঙ্গে হবিগঞ্জের জেলা প্রশাসক GM সরফরাজ বলেন, এখানে ব্যারিস্টার সুমন ফ্যাক্টর নয়, সরকারি অর্থ আত্মসাতের কোনো সুযোগ নেই। বিষয়টি
বিষয়টি যেহেতু পূর্বের ঘটনা, তবুও অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হবে এবং তদন্তর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দুর্নীতি দমন কমিশন হবিগঞ্জের উপপরিচালক এরশাদ আলী বলেন, বিষয়টি আগে থেকেই আমাদের জানা, গুরুতর অনিয়মের অভিযোগ। দুদকের প্রধান কার্যালয় থেকে নির্দেশনা পেলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বজ্রপাতে 7 জেলায় 14 জনের মৃত্যু। দেশের 7 জেলায় বজ্রপাতে 14 জনের মৃত্যু হয়েছে। রবিবার ২৬ এপ্রিল সকাল থেকে বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে। এই সময় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে গাইবান্ধায় 5 জন, সিরাজগঞ্জে 2 জন, জামালপুরে 2 জন, ঠাকুরগাঁয়ে 2 জন, বগুড়ায় 1 জন, নাটোরে 1 জন এবং পঞ্চগড়ে 1 জন রয়েছেন। গাইবান্ধা, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়িতে পৃথক ঘটনায় 5 জন মারা যান। এর মধ্যে চাচা ভাতিজাসহ 3 জন টিন শেড ঘরে আশ্রয় নেওয়ার সময় বজ্রপাতে আক্রান্ত হন। এছাড়া ছাগল আনতে গিয়ে ও চরাঞ্চলে কাজ করার সময় আরও 2 জনের মৃত্যু হয়। সিরাজগঞ্জ, তারাস ও রায়গঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রপাতে 2 জন নিহত। জামালপুর, সদর ও মেলান্দহে গরু চড়ানো ও রান্নার সময় গৃহবধূসহ 2 জনের মৃত্যু। বগুড়া, গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে 1 যুবক নিহত। ঠাকুরগাঁও, ঘাস কাটা ও জমিতে কাজ করার সময় পৃথক ঘটনায় 2 জন মারা যান। নাটোর, সিংড়ায় ধান কাটার সময় বজ্রপাতে 1 শ্রমিক নিহত। পঞ্চগড়, আটোয়ারিতে চা বাগানে কাজ করার সময় 1 শ্রমিকের মৃত্যু, আহত হন আরও 2 জন। প্রধানমন্ত্রী যে নবায়নযোগ্য জ্বালানির প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। রবিবার ২৬ এপ্রিল নবগঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমনটা জানান তিনি। রুহুল কবির রিজভী বলেছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে। এটা বিএনপির সৃষ্টি নয়। জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি করবেন। তিনি আরও বলেন, পাকিস্তান রুফটপ সোলার প্যানেল বসিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার সাশ্রয় করেছে। এই বিলিয়ন ডলার দিয়ে তাদের ফিউয়েল কিনতে হয় না। এই উপমহাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে তারা। বাংলাদেশও এই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করবে। এই সময় জ্বালানি মন্ত্রীর উদ্দেশ্যে সোলার প্যানেলের যন্ত্রাংশ আমদানিতে ট্যাক্স কমিয়ে আনার দাবি জানিয়ে রিজভী বলেন, মানুষ ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারলে আর অন্য কোনো দেশের মুখ চেয়ে থাকতে হবে না আমাদের। গুজব ছড়ানোর দায়ে সাদিক কায়েম সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাত্রদলের আবেদন। গুজব ও উস্কানিমূলক অপপ্রথ্য প্রচারের সাথে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম সহ অন্যান্যদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে। ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায়ের সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে সংগঠনটির নেতারা রবিবার ২৬ এপ্রিল দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ABM ওবায়দুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে ভিসির কাছে একটি লিখিত আবেদন জমা দেন। ছাত্রদল নেতারা জানালেন, ছাত্রদলের অভিযোগের ভিত্তিতে উপাচার্য তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। রাজনৈতিক চর্চা করতে গিয়ে যেন কারও শিক্ষার পরিবেশ নষ্ট না হয়, সেজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল নেতারা। নতুন ধারার ছাত্র রাজনীতির মধ্য দিয়ে বিএনপির এ ছাত্র সংগঠন ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে নেতারা উল্লেখ করলেন।